আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, ভারতবর্ষ এতদিন নেভার ফার্স্ট নীতিতে চলতো। সেই নীতির এখন কিছু বদল হচ্ছে। এই নির্বাচনগুলো শেষ হয়ে গেলে, এই যে আমাদের 4টে স্টেট এবং একটা 3টে স্টেট এবং একটা আপনার ওই কেন্দ্রশাসিত অঞ্চল, এগুলোর নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর এই নীতি বদলের একটা সিদ্ধান্ত পাকাপাকি হবে। আগে ছিল কি, নেভার ফার্স্ট, যে আমার যে আছে, পড়শি আছে, টাকা আমি প্রথম দেখব। এখন নীতি সামান্য পরিবর্তন করে একটা গুড সামনে বসিয়ে দেওয়া আছে। গুড নেভার ফার্স্ট, মানে ভালো রাষ্ট্র, ভালো পড়শি, সে প্রথম। অর্থাৎ ভালো পড়শি যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক যেমন পূর্ব ছিল তেমনই থাকবে। পরবর্তীকালে যে নীতিটা পরিবর্তন হচ্ছে, সেখানে যাদের সঙ্গে বনছে না বা ভারতবর্ষের সঙ্গে তাদের কাজে এবং কথায় অনেক অমিল রয়ে যাচ্ছে, তাদেরকে ওই গুড নেভার ফার্স্টের নীতির মধ্যে রাখছে না ভারত। এর মধ্যে কিন্তু অবশ্যম্ভাবী বাংলাদেশ পড়ে যাবে। কারণ আপনারা এক সময় বলেছিলেন, এবং ভারতীয় অনেক গণমাধ্যমে আলোচনা হয়েছিল এটা, এবং রাজনৈতিক নেতাদের মধ্যেও আলোচনা হয়েছিল, যে সব ডিম এক ঝুড়িতে রাখা ঠিক নয়। ভারতবর্ষ 2004-এর শিক্ষা ভুলে গিয়েও বিএনপির ঝুড়িতে কিন্তু ডিম রেখেছিল। আপনারাই সাক্ষী আছেন। আমাদের বেগম জিয়া মারা যাওয়ার পর তারেক জিয়াকে শোক জানাতে জয়শঙ্করজি কোনো দূত না পাঠিয়ে নিজে গেছিলেন, এবং সেই সময়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে টুইট করেছিলেন এবং শোক বার্তা জানিয়েছিলেন, বার্তা পাঠিয়েছিলেন। তার সঙ্গে তাকে ভারতবর্ষে আসার আমন্ত্রণও জানিয়েছিলেন। এমনও ঠিকঠাক হয়েছিল তারেক রহমানের ভারত যাত্রা দিয়েই প্রথম তার বিদেশ সফর শুরু হবে। কিন্তু আলটিমেটলি তার কোনো এখনো পর্যন্ত সিদ্ধান্ত হলো না। আমাদের দেশে খলিলুর রহমান ঘুরে গেছেন কবে? তারপর থেকে ভারতবর্ষকে একটা কথা বলতে বলে দেখেছেন? ভারতবর্ষ কিন্তু বলেনি। দ্বিতীয় হচ্ছে, খলিলুর রহমানকে ডেকে পাঠানো হয়েছিল। খলিলুর রহমান বলেছেন, আমি একটু ব্যস্ত আছি। তার মধ্যে ভারত আর চাপাচাপি করেনি, কারণ ইলেকশন রয়েছে, মোদিজিও ব্যস্ত, সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, অমিত শাহ তো এইখানেই পড়ে রয়েছেন, রাজনাথ সিংহ দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন। এখন একা জয়শঙ্করজি সব দিক সামলাতে পারবেন না বলে এখন কেউ কাউকে আর দেখা করার জন্য ডাকছেও না, সময়ও দিচ্ছে না। এই ইলেকশনটা 29 তারিখ মিটে যাবে, 4 তারিখ ফল প্রকাশ হয়ে যাবে, 7-8 তারিখের মধ্যে সরকার গঠন এবং মন্ত্রিসভার শপথ গ্রহণ সব কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই যে বিলটা যেটা আসছে, গুড নেভার ফার্স্ট যে নীতি আসছে, সেই নীতিটা অ্যাপ্লাই করা হবে। এখনো যদি ফর্মালি নীতিটা প্রণয়ন হয়নি, কিন্তু এখনই কিন্তু আপনাদের ওই বাংলাদেশে চাল ডাল রপ্তানির ক্ষেত্রে কিন্তু অনেক বিধিনিষেধ আরোপ করে দেওয়া হয়েছে। আমি তো এই দেশে, আমি জানি না, আপনারা জানাতে পারবেন আমাকে, যে ইদানিং ভারতবর্ষ থেকে কত চাল ডাল তেল নুন কত গেছে। আমি তো জানি না, আপনারা নিশ্চয়ই জানবেন। যদি আমাকে একটু কমেন্টে জানান, তাহলে আমি একটুখানি আমার একটু জ্ঞানটা বাড়বে।
আমি আপনাদের কাছ থেকে এটা জানতে চাইছি যে কতটা চাল ডাল আপনারা পেয়েছেন, আর কতটা তেল আপনারা পেয়েছেন, আবার কবে তেল পাবেন। এদিকে আদানির তো 3 নম্বর প্ল্যান্টটা 800 মেগাওয়াটের প্ল্যান্টটা বসে গেছে বলে একটা কারণ দেখানো হয়েছে। যদিও আমি আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম, 2 দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে তারা ওই নতুন বন্ধ করে দিয়ে বন্ধটা করেছে, কারণ ন্যাশনাল গ্রিডে যখন লাইনটা ঢোকানো হচ্ছে তখন তো চালু লাইনে ঢোকানো যাবে না, সে তো কয়েক হাজার ভোল্টের লাইন। তাই এটাকে অফ করে দিয়ে, চুল্লিটাকে অফ করে দিয়ে 3 নম্বর চুল্লির এটা লাগানো হচ্ছে। এটা হচ্ছে 800 মেগাওয়াটের, আর দুটো আছে 400, 400, 800 মেগাওয়াটের। তাহলে আর 400, 400, 800 আর এদিকে 800, 1600 মেগাওয়াটের এই টোটাল 3টে প্ল্যান্টের ক্ষমতা, উৎপাদন ক্ষমতা। তার মধ্যে একটা প্ল্যান্ট যদি বসে যায়, এখন তো বাংলাদেশে এখন তো দিনের বেলাও তারা দেখছে বোধহয়, এমন যে অবস্থা। আমি জানি সকলের ভিউজ কমে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা মোবাইল চার্জ দিতে পারছেন না, কারেন্টই থাকছে না। তারপরেতে আপনাদের দেশের যে তেলের সংকট, সেই তেলের সংকট মোকাবিলা আপনারা করতে পারছেন না। বিদ্যুৎ উৎপন্ন নিজেরাও করতে পারছেন না। একটা তৈল শোধনাগার ছিল পায়রা বোধহয়, বেটি খোলে আমার জানাবেন, পায়রা তৈল শোধনাগার, সেটা ক্রুড তেলের অভাবে ফালতু চালিয়ে রাখার কোনো দরকার নেই বলে ওটাকে বন্ধ করে দিয়েছে। কালকে একটা ফটো কার্ড দেখলাম, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটাও নাকি বন্ধ হয়ে গিয়েছে। সত্যি মিথ্যে আমি জানি না, আমি একটা ফটো কার্ড দেখলাম। তো এই যে যখন অবস্থা, তখন না আছে খাদ্যপণ্য, না আছে বিদ্যুৎ, না আছে আপনার যানবাহন চলাচলের জন্য পর্যাপ্ত তেল, তাহলে কোন জায়গায় গিয়ে পৌঁছাতে তারেক রহমান? যদিও আপনাদের দেশে ইতি খবর টবর রটিয়ে দেওয়া হচ্ছে যে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারটা আবার পুনরায় স্থাপন করার জন্য ভারত নাকি আগ্রহী, তারেক রহমান কি রাজি হবে, এরকম একটা খবর করা হচ্ছে, চারদিকে রটানো হচ্ছে। কিন্তু খবরটা সর্বৈব, আমি ভুল বলবো না, বিভ্রান্তিকর। কারণ ভারত একবার সুযোগ দিয়েছিল, দ্বিতীয়বার সুযোগ দিয়ে, প্রথমবার তো ঝাড়কে সুযোগ দিয়ে, দ্বিতীয়বার মোদিজি সুযোগ দেন। নওয়াজ শরীফের নাতনির বিয়েতে গিয়েও তাই কিন্তু সুযোগ দিয়েছিলেন। তারপর কি করলো? কার্গিলে চড়ে বসলো, আর সুযোগ দেবে না। তেমন দ্বিতীয়বার সুযোগ কিন্তু তারেক রহমানকে দিয়েছিল, আর ভারতবর্ষ সুযোগ দেবে না। ভারতবর্ষের সরকার আসবে, সরকার চলে যাবে, কিন্তু নীতি যা থাকবে সেই নীতিটা কিন্তু একই থাকবে। যেমন ইন্দিরা গান্ধীর সময় যে নীতি ছিল, ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা সখ্যতার নীতি ছিল, সেই নীতিটা অনেক সরকার এসছে, ইউপিএ থেকে, কংগ্রেস থেকে, এনডিএ, তারপর এখন বিজেপি, যদি বিজেপি এনডিএর মধ্যেই আছে, আরো শরিক দল রয়েছে। তবে এবারে যে ভোট হয়েছে তাতে মনে করা হচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতায়, মানে দ্বিতীয় ফেজে যদি, মানে প্রথম ফেজের মতো যদি ভোট দ্বিতীয় ফেজে হয়, তাহলে বিজেপি হয়তো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে বসে যাবে। সেক্ষেত্রে শক্তি আরো বাড়বে, রাজ্যসভার শক্তি আরো বাড়বে, ফলে যে কোনো বিল, যে কোনো জিনিস ফটাফট তারা স্যাংশন করে নিতে পারবে, আর কোনো রকম আপত্তি থাকবে না, কেউ আপত্তি তুলতে পারবে না, বিরোধী দল বলে আর কেউ থাকবেই না, নিশ্চিন্ন হয়ে যাবে। আমি বিধানসভার ক্ষেত্রে বলছি, এই ধারাটা যদি ধরে রাখতে পারে 29-এর লোকসভায়, এর বিধানসভার যে ধারাটা, এই ধারা যদি 29-এর লোকসভায় ধরে রাখতে পারে বিজেপি, আর যে উন্নয়নের কার্ড বিজেপি খেলছে সেটা যদি সত্যিই বাস্তবায়ন হয়,
তাহলে 29-এ কিন্তু ওই ডিপ স্টেট যাই করে থাকুন না কেন, 2024 সালে ক্ষমতা কি মানে আসন কিছুটা কমেছিল, এবারে ডিপ স্টেটের ক্ষমতা, বাপের ক্ষমতা হবে না, এবারে ডিপ স্টেট এসে এখানে কিছু করতে পারবে, খেলার চেষ্টা করবে, আমি জানি খেলার চেষ্টা করবে, কিন্তু কিছু করতে পারবে না। আর সেক্ষেত্রে যদি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা কেন্দ্রে 2029 সালে পেয়ে যায়, তাহলে দেশের চিত্রই বদলে যাবে। আপাতত বাংলাদেশের চিত্র বদলাবে যদি বিজেপি বাংলায় ক্ষমতায় চলে আসে, তবে আসার সম্ভাবনা প্রবল। প্রথম দফার ভোটেই সেটা কিন্তু নিশ্চিত হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার ভোট হতে আর 5 দিন বাকি আছে, সামনের বুধবার, বোধহয় সম্ভবত 23 তারিখ, 29 তারিখ বুধবার। যদি বুধবার পড়ে তাহলে বুধবার দিন আমরা সব ভোট দিতে যাব, একদম শান্তিপূর্ণ। একটা বোমাও পড়েনি কোথাও, একটা লাশও পড়েনি, একটা গুলিও চলেনি, একটা অস্ত্রের ঝনঝনানি হয়নি, পুরো পিসফুল ভোট। আর আমাদের এখানে মানে কলকাতা, গ্রেটার কলকাতাতে একমাত্র হাওড়া ছাড়া আর দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা ছাড়া তার আর কোথাও গন্ডগোল সাধারণত হয় না। প্রপার কলকাতাতে হয়ই না, কে কাকে গন্ডগোল করবে। তো যাই হোক, এখন যদি বিজেপি এসে যায় ওয়েস্ট বেঙ্গলে, তাহলে বলেছি ফুল হাওয়া টাইট। আপাতত ওই গুড নেবার ফার্স্ট ওই নীতি থেকে বাংলাদেশ সরে যাচ্ছে। সম্মানিত দর্শক, বর্তমান সরকারের উপর আমেরিকান সরকারের বা আমেরিকার যে রাষ্ট্র ব্যবস্থা, তাদের কতটুকু প্রভাব রয়েছে, প্রতিপত্তি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমাদের দেশের রাজনীতির যে দুর্ভাগ্য, সেই স্বাধীনতার পর থেকে আজ অবধি সেই দুর্ভাগ্যের তাড়নায় আমরা কখনো ভারতপন্থী সরকার হয়েছি, কখনো পাকিস্তানপন্থী সরকার হয়েছি, আর এখন আমেরিকার যুগ চলছে। শেখ হাসিনার পতনের পর মার্কিন ডিপ স্টেটের যে পলিসি, সেটি এখন রীতিমতো ওপেন সিক্রেট। শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর জন্য আমেরিকাতে রাষ্ট্রীয় তহবিল থেকে কত হাজার কোটি টাকা খরচ করেছেন তা ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন। মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডি এবং এর বাইরে অন্য সব যে সকল এনজিও রয়েছে, দেশি এবং বিদেশি, সে সকল এনজিওর মাধ্যমে কিভাবে এই মার্কিন ডিপ স্টেট পলিসি ধীরে ধীরে শক্তিশালী করা হয়েছে। একদল বুদ্ধিজীবীকে টাকা দিয়ে তাদেরকে রীতিমতো বুদ্ধি, বেশ্যা এবং একই সঙ্গে মীর জাফর, জগৎশেঠ রায় দুর্লভ রূপে তৈরি করা হয়েছে। তারা তাদের একটা ভাবমূর্তি তৈরি করেছে প্রথমে, যে এরা জ্ঞানী লোক, গুণী লোক, ভালো মানুষ। দ্বিতীয়ত হলো যে তারা আমেরিকার পক্ষে কথা বলেছে আর শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছে, আর দেশের মধ্যে একটার পর একটা ঝামেলা তৈরি করেছে। গত 5-7 বছর ধরে সভা সমিতি সেমিনারের নামে কোন সব কুলাঙ্গার, কারা এই দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, আপনারা তাদের সবাইকে চেনেন, জানেন। এবং সম্ভবত প্রকৃতি আমাদের দেশকে আবার একটি সুযোগ দিচ্ছে যে আমেরিকার দালালদেরকে দেশ ছাড়া করা, তাদেরকে একেবারে যেভাবে আফগানিস্তানে তাদেরকে অপমান করা হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে উলঙ্গ করা হয়েছে, তার চেয়ে জঘন্য অবস্থা বাংলাদেশে সম্ভবত তৈরি হতে চলেছে। আপনারা দেখবেন যে আমেরিকার যারা দালাল, চিহ্নিত দালাল, যারা আমেরিকার টাকা খেয়ে এদেশের সর্বনাশ করেছে, তারা দৌড়াবে, পাগলের মতো তারা দৌড়াবে, আর পেছন থেকে বিভক্ষ জনতা, বিক্ষুব্ধ জনতা, তারা তাদেরকে দাবরানি দেবে। তারপর প্রকৃতি ফয়সালা করবে। যদি ধরা পড়ে তারা জনতার হাতে, তখন কি হবে, আর তারা যদি পালিয়ে যেতে পারে তখন কি হবে, সেটা ভিন্ন প্রসঙ্গ।
আমেরিকা বাংলাদেশের ব্যাপারে এই মুহূর্তে কেন এত আগ্রহী? মূল কারণ হলো বার্মা অ্যাক্ট। তারা যে কোনো মূল্যে বার্মার ভিতরে বা মায়ানমারের ভিতরে একটি রাষ্ট্র গড়তে চায়, মূলত এই অঞ্চলে চীন এবং ভারতের যে আধিপত্য, সে আধিপত্যবাদকে খর্ব করার জন্য। এজন্য তাদের সবচেয়ে বেশি দরকার বা তাদের কাছে ভায়াবল, ফিজেবল যে ল্যান্ড, যে দেশটিকে বলা হয় বোকাদের স্বর্গ, মুনজালা। চীন দেশে গিয়ে আপনি দেখবেন যে বাঙালিদেরকে সবাই মুনজালা বলে, বোকাদের দেশ। তো এরকম একটা হৃদয়হীন, পাষাণ এবং দেশের প্রতি যাদের মায়া দয়া নেই, এরকম কিছু লোককে তারা বিভিন্ন সময় অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে, পদ দিয়ে, পদবি দিয়ে নানা সময় তারা প্রতিষ্ঠিত করেছে। এই লোকগুলো রাষ্ট্র ক্ষমতার কোন কোন পর্যায়ে কিভাবে আছে, সেই বিষয়গুলো আমরা এখানে খোলামেলাভাবে কাউকে ইন্ডিকেট করে বলতে চাই না। শুধু যে কথাটি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশে কেবল একজনই নন। একজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, কিন্তু এরকম অসংখ্য লোক আছে বাংলাদেশে, আনাচে কানাচে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, সেক্রেটারিয়েটে এবং আরও স্পর্শকাতর জায়গাতে, যারা বাংলাদেশে বসে বাংলাদেশেরটা খায়, বাংলাদেশেরটা পড়ে এবং তারা সবসময় আমেরিকার কথা চিন্তা করে। এবং তাদের সেই কুচক্রের কারণেই বাংলাদেশে একটা সফল, তারা যে ডিপ স্টেটের সেই তারা করতে পারল। আমেরিকা যেভাবে বাংলাদেশকে একটা চুক্তির মাধ্যমে ফাঁসিয়েছে, তাও নির্বাচনের মাত্র অল্প কয়েকদিন আগে, সেই চুক্তি নিয়ে সারা বাংলাদেশের মানুষ এখন রীতিমতো বিক্ষোভে ফেটে পড়ছে। এখন প্রশ্ন হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস জানতেন যে তিনি চলে যাবেন। 12 তারিখ ইলেকশন, 9 তারিখে তিনি এই চুক্তির স্বাক্ষর করলেন মাত্র 3 দিন আগে। কেন? আবার সেই সরকারের সবচেয়ে যাকে বলা হয় বিতর্কিত ব্যক্তি জনাব খলিলুর রহমান, তো সেই খলিলুর রহমানকে আবার বর্তমান সরকার তাদের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রেখে দিলেন। এটা দ্বারা আমরা কি বুঝি? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে নেয়া যে সকল সিদ্ধান্ত আমেরিকার পক্ষে এবং আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট অন্য সকল দেশের বিপক্ষে, তা প্রায় হুবহু বর্তমান সরকার চালু রেখেছে। আমরা সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে নানা রকম কথাবার্তা বলেছি। ওই সময় সৈয়দা রেজাওয়ানা হাসানকে আমরা ভীষণ রকম সমালোচনা করেছি, তাকে কেউ কেউ পলিথিন আপা বলেছে। কারণ কি? ইউনূস সরকার আসার সঙ্গে সঙ্গেই পরিবেশ রক্ষার নামে সেন্ট মার্টিন দ্বীপকে অবরুদ্ধ করে দেওয়া হলো। এমনকি প্রশাসনে যারা কর্তা ব্যক্তি, রাষ্ট্রীয় কর্মকর্তা যারা আছেন, তারাও সেখানে অবাধে যেতে পারবেন না। বছরের নির্দিষ্ট সময় স্পেশাল পাস নিয়ে তারপর নির্দিষ্ট সময়ের জন্য দিনের বেলায় সেন্ট মার্টিনে যেতে পারবেন। এই নিয়ম যখন করা হলো, তখন অনেকে বলা শুরু করলো যে এটা আমেরিকাকে লিজ দেওয়ার একটা তোড়জোড় চলছে, কিংবা আমেরিকা এখানে ঘাঁটি বানাবে ইত্যাদিতে নানা কথা। আর সরকারের পক্ষ থেকে বলা হলো যে এখানকার পরিবেশ রক্ষার জন্য এই কাজ করা হবে। আমরা সরকারের মুখপাত্র, পরিবেশ বিষয়ক মুখপাত্র এবং উপদেষ্টা সৈয়দা রেজাওয়ানা হাসানের 14 গোষ্ঠী উদ্ধার করলাম। কিন্তু আজকে যে ভিডিওটা করছি, ঠিক সেই সময়টাতে একটা পত্রিকার খবর হলো বর্তমান সরকার এবং বর্তমান পরিবেশ মন্ত্রী, তিনি জনাব আব্দুল আল মিন্টু, তিনি দীর্ঘদিন আমেরিকার নাগরিক ছিলেন, আমেরিকাতে থেকেছেন, আমেরিকান কৃষ্টি এবং কালচার তার মুখস্থ। এবং অবাক করার ব্যাপার হলো যে তিনি সবচেয়ে ভালো করতেন যদি তিনি বাণিজ্য মন্ত্রী হতেন। তো বাণিজ্য মন্ত্রী না বানিয়ে তাকে বানানো হয়েছে পরিবেশ মন্ত্রী। কেন? রেজাওয়ানা হাসানের অসম্পূর্ণ কাজ করার জন্য, নাকি
এমনি এমনি ঘটনা যাই হোক না কেন, সেই জনাব আবদুল্লাহ আল মিন্টু তার একটি বক্তব্য শুনলাম, তিনিও বলেছেন যে এখানকার পরিবেশ রক্ষা করতে হবে যে কোনো মূল্যে, এবং এই জন্য আগের সরকারের আমলে যে নিয়ম ছিল, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে সেই একই নিয়ম এখনো বলবৎ থাকবে সেন্ট মার্টিনে যাওয়া এবং আসার ক্ষেত্রে। ভালো কথা। ইতিমধ্যে বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী যিনি আছেন, মূলত প্রতিমন্ত্রী তিনি, কিন্তু মন্ত্রীর চাইতেও তিনি প্রভাবশালী। এর কারণ হলো তার সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক খুব ভালো। বিগত দিনে তিনি হাওয়া ভবনের খুবই ঘনিষ্ঠজন ছিলেন। রশিদুজ্জামান মিল্লাত, তারপর বিএনপির যে কিচেন ক্যাবিনেট রয়েছে সেই কিচেন ক্যাবিনেটের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের। এখানে একজন মন্ত্রী আছেন, সেই আফরোজা খানম রিতা। তো উনি পূর্ণ মন্ত্রী হলেও ক্ষমতা রশিদুজ্জামান মিল্লাতের হাতে। তিনি যে কথা বললেন যে আমেরিকা থেকে 15টি বোয়িং বিমান কেনা হচ্ছে, যার আনুমানিক মূল্য $3.5 বিলিয়ন। ইট মিনস প্রায় 41 বা 42 হাজার কোটি টাকা। 3 বারো 36 আর হলো 6, 42,000 কোটি টাকা। যেখানে তেল কেনার জন্য $3 বিলিয়ন ঋণ করতে হবে, এবং সেই ঋণ IMF দিচ্ছে না, বিশ্বব্যাংক দিচ্ছে না, পাগলের মতো হয়ে গেছে। সেখানে বাকিতে, দীর্ঘমেয়াদে বাকিতে বিমান কিনতে হবে। আমাদের যে কটা বিমান এর আগের বার 111-এর সময় গুছিয়ে দেওয়া হয়েছিল, মানে বিগত 111-এর সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় এই আমেরিকা একইভাবে অনেকগুলো বিমান আমাদের উপর গুছিয়ে দিয়েছিল। তখন এই বিমানগুলোর দাম ছিল প্রায় $4.5 বিলিয়ন। তো সেই বিমানগুলোই আমরা এখনো পর্যন্ত কাজে লাগাতে পারছি না। এটা নষ্ট হয়, ওটা চলে না, রুট পাওয়া যায় না, লাভজনক না, সাবসিডি দিতে হচ্ছে। হাজারো সমস্যা যখন বিমানকে কুড়ে কুড়ে খাচ্ছে, আর বিশ্ব এভিয়েশন ব্যবসা যখন ধসে নেমেছে, বড় বড় এভিয়েশন কোম্পানিগুলো, সেখানে এমিরেটসের মতো কোম্পানি, লুফথানসার মতো কোম্পানি, সিঙ্গাপুর এয়ারলাইন্সের মতো কোম্পানি যেখানে মুখ থুবড়ে পড়েছে, যেখানে থাই এয়ারওয়েজ দেউলিয়া হওয়ার মতো পর্যায়ে পৌঁছে গেছে, মালয়েশিয়ান এয়ারওয়েজ যেখানে যাকে বলা হয় তাদের নুন আনতে পান্তা ফুরোচ্ছে, সেখানে আমরা বাঙালি আমেরিকার এজেন্ট হয়ে, আমেরিকার দোসর হয়ে আমাদের যে ডিপ স্টেট পলিসি, সেই ডিপ স্টেট পলিসির যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমাদেরকে বিমান কিনতে হচ্ছে। এ কথা কাকে বলবো? এ দুঃখ কিভাবে ঢেকে রাখবো? এবং এই ব্যাপারে কথা না বলে কিভাবে চুপ থাকবো, এটা আমি বুঝতে পারছি না। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ, তুমি বাঙালি জাতিকে পানাহ দান করো, সাহায্য করো। যেটা বলছিলাম যে এরশাদ জমানা, বঙ্গবন্ধু জমানা, জিয়াউর রহমান সাহেবের জমানা, প্রতিটি সরকারই আমেরিকার তাবেদার থাকে। বড় বড় মন্ত্রী বড় বড় জায়গাতে, সচিবালয়ের সচিবদেরকে তারা কিনে ফেলে, বড় বড় জেনারেলকে তারা কিনে ফেলে, তারা কু ঘটায়। তারা যাকে পছন্দ না হয় তাকে মেরে ফেলে, সে রাষ্ট্রপতি হোক কিংবা প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক বা অন্য যে কেউ, তারা যাকে ইচ্ছা তাকে ক্ষমতাচ্যুত করে। ফলে আমাদের দেশে যারা ক্ষমতা লোভী মানুষ, ক্ষমতা যেতে চায় পরিশ্রম না করে, রাজনীতি না করে, তারা আমেরিকার পা ধরে। আমেরিকার রাষ্ট্রপতি নয়, মন্ত্রী নয়, আমেরিকার যিনি রাষ্ট্রদূত, তার জুতো মাথায় করে টানার জন্য আমাদের দেশে লাইন দেবে এরকম মানুষের অভাব নেই। নিজের সবচেয়ে প্রিয়তম তাদেরকে বিসর্জন দেবে, বউ তালাক দিয়ে ফেলবে কেবলমাত্র ক্ষমতার জন্য। এমন লোক আমাদের দেশে কি খুব কম আছে না বেশি আছে? আপনার একটু প্রশ্ন করেন নিজেকে। এই যে রাষ্ট্রদূতদের পিছনে ঘোরা, আমেরিকার তাবেদার হওয়া, এগুলো করে বিভিন্ন সময় তারা যে মানুষ সুযোগ সুবিধা পায়নি, মন্ত্রী হয়নি, এমপি হয়নি, তারপরে আমেরিকাতে স্থায়ী গ্রিন কার্ড পায়নি, পরিবার পরিজন নিয়ে বাংলাদেশ থেকে যখন তারা মানে পালিয়ে গেছেন, সেখানে তারা আমেরিকাতে আশ্রয় লাভ করেছেন, এরকম ঘটনা কি ঘটেনি? কোথায় মঈনুদ্দিন সাহেব, কোথায় ফখরুদ্দিন সাহেব?
তারা কি এখন আমেরিকা নয়? কোথায় ব্রিগেডিয়ার সেই বাড়ি সাহেব? সব আমেরিকাতে। তো কাজী আমেরিকা যেভাবে খেলে যাচ্ছে, এই খেলা বন্ধ করতে হলে একজন ফিদেল ক্যাস্ট্রো হওয়ার দরকার আছে, চে গুয়েভারার মতো ইমান দরকার আছে, একজন নেলসন ম্যান্ডেলার মতো শিক্ষিত এবং ব্যক্তিত্ববান রাজপুরুষের দরকার আছে। লেধু গেধু ধলা এদের মতো মানুষ সাধারণত বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়।